আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম দ্য লাভ অফ 7 টাইমস এই ড্রামার এপিসোড 24, 25 ও 26-এর বাংলা এক্সিলি নিয়ে। আগের পর্বগুলো না দেখে থাকলে দেখে নিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। চলো তাহলে শুরু করি। শুরুতেই দেখানো হয় চুকুং ও জিয়ানজি নুহাস্টনকে নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু ইনশিতা দেখে ফেলে। আর এসে বললেন, তোমরা নুহাস্টনকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না, তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু আমি নুহাস্টনকে ছাড়বো না। কিন্তু চুকং তো নুহাস্টনকে নিয়েই যাবে এবং নুহাস্টনও যাবে, তাই বাধ্য হয়ে ইনসি সবার উপরে অ্যাটাক করে, যার ফলে নুহাস্টনের বুকে প্রচণ্ড আঘাত লাগে। আর তার পূর্বের সমস্ত কথা মনে পড়তে থাকে, সেই ট্রাভেলেশনের কথা, ইনসির কথা। তারপর নুহাস্টন জিজ্ঞেস করে, তুমি কে বলো তো? ইনসি বলে, আমি ইনসি। সে বলল, তুমি কিছুতেই ইনসি হতে পারো না, আর আমি তোমাকে কিছুতেই ভালোবাসি না, কারণ তুমি ভালোবাসার পাওয়ার যোগ্যতাই রাখো না। ইনসি বলে, সত্যি কি তোমার সবকিছু মনে পড়ে গেছে? নুহাস বলে, হ্যাঁ, সবকিছু মনে পড়েছে। তুমি তো আমার ভিতর থেকে আমার স্টোন বের করে নিয়েছো, আমার হৃদয় চুরি করে নিয়েছিলে। সত্যি করে বলো তো, আমার হৃদয় নিয়ে তুমি কি করছো? তখন ইনসি বলে, তোমার হৃদয় নিয়ে ডিমন রাজা চাংহাইকে জীবিত করতে চায়। এই কথা চুকুং শুনে নেয়। তখন নুহাস্টন জিজ্ঞেস করে, আসলে তোমরা আমার কাছে চাচ্ছোটা কি বলো তো? তোমরা তো আমার থেকে যা দরকার তা পেয়ে গেছো, তাহলে এখনো কেন আমাকে বন্দি করে রাখতে চাও? আমি তো তোমার কাছে থাকতে চাই না, আমি এখান থেকে মুক্তি চাই। তখন ইনসিকে অনেক স্যাড দেখায়, সে খুব বেশি কষ্ট পায় আর কান্না করতে থাকে, কারণ সে নুহাস্টনকে সত্যিই ভালোবাসে, আর সে নুহাস্টনকে তার ভাইয়ের হাত থেকে সেভ করতে চায়। সেজন্য নুহাস্টনকে এখানে এনে লুকিয়ে রেখেছে। নুহাস্টন বলে, তুমি আমার হৃদয় ফিরিয়ে দাও। কিন্তু ইনসি বলে, আমি তো তোমাকে তোমার হৃদয় ফিরিয়ে দিতে পারবো না, আমার সেই সাধ্য নেই। তবে আজ থেকে তুমি মুক্ত, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এ বলে ইনসি অদৃশ্য হয়ে যায়, আর ইনসির সাথে সাথে তার দেয়া চারিদিকে লোহার বেড়িগুলো অদৃশ্য হয়ে যায়। তারপর নুহাস্টন জিএনজি ও চুকংকে বলে, তোমরা যেখানে যেতে চাও যাও, কিন্তু আমি তোমাদের সাথে যেতে পারবো না। নুহাস্টন বলে, আমার নিজের কিছু কাজ রয়েছে, সেগুলো আগে শেষ করতে হবে। তোমরা বিজয়ী হও, ভালো থেকো। এই বলে বিদায় নিচ্ছিল নুহাস্টন। তখন চুকং তাকে সিন বুকটা দিয়ে দেয়, আর বলে, এটা তোমার সঙ্গে নিয়ে যাও, এটা তোমার প্রয়োজন হবে। নুহাস্টন বইটি নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় চুকং ও জিএনজি সেই যুদ্ধের বিষয় নিয়ে কথা বলতেছিল, আর বলল পরিস্থিতি আরো ভয়াবহ হতে যাচ্ছে, তাহলে এই যুদ্ধ সত্যি অনেক ভয়ঙ্কর হবে। জানি না শেষ পর্যন্ত কি হয়। চুকং বলল, যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যেহেতু এখন আমরা নিজেদের বডিতে ফিরে এসেছি, তাই আর ভয় নেই। এখন আমি ব্যাটলফিল্ডে যেতে পারবো, তুমি এখন চিন্তামুক্ত। এরপর দেখানো হয় হ্যাভেনের রাজা তার সার্ভেন্টকে ডেকে বলল, যা ওই খবরটি চারদিকে ছড়িয়ে দাও যে ইমর্টাল মানুষের দুনিয়াতে গিয়ে ডিমন্ডের হাতে মারা গেছে। তখন তার সার্ভেন্ট খুব মন খারাপ করে, বলে, লি মারা গেছে, তাও আবার মানুষের দুনিয়াতে গিয়ে? হ্যাভেনের রাজা বলে, হ্যাঁ, আর শোনো, তুমি নিজের চোখে লিকে মরতে দেখেছো, এটা মাথায় রেখো, আর এটাই আমার আদেশ। সার্ভেন্টের খুব মন খারাপ ছিল, তবুও তার রাজার আদেশ অবশ্যই মানতে হবে, তাই সে চলে যায় খবরটি ছড়িয়ে দিতে। এইদিকে চুকুং ও জিএনজিকে দেখানো হয়। চুকুং ও জিএনজি একত্রে ড্রিঙ্ক করতেছিল আর কথা বলতেছিল। জিএনজি চুকুংকে জিজ্ঞেস করলো, তুমি বলছো দুনিয়ার চুকুংয়ের সাথে হ্যাভেনের চুকুংয়ের কোনো সম্পর্ক নেই, তোমাকে নাকি চুকুং বলে ডাকাও যাবে না। এটা আমি মানি না। এই বলে সে চুকুংকে চুকুং চুকুং বলে ডাকতে থাকে। চুকুংয়ের এই জিনিসটা খুব ভালো লাগে, সে মুচকি হাসতে থাকে, আসলে সে ব্যাপারটা এনজয় করতেছিল। তারপর সে জিএনজিকে জড়িয়ে ধরে কিস করে। তারপরে দুজন হাত ধরে হেঁটে আসে। এবার বিদায় নেওয়ার পালা। আজ চুকুং যুদ্ধে যাবে, তাই জিএনজির কাছ থেকে বিদায় নিচ্ছে। চুকুং বলল, তুমি শিয়ান্ডনের কাছ থেকে দূরে থেকো, কারণ সে তোমার যে কোনো ক্ষতি করতে পারে। আর নিজের খেয়াল রেখো, ভালো থেকো, এবার আমাকে বিদায় দাও। জিএনজি বলে, হ্যাঁ, ভালো থেকো তুমিও, নিজের যত্ন নিও। এটা বলতে বলতে একটা রুমাল বের করে দেয়, বলে, এটা নিজের কাছে রেখো, এটা তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। আর বলে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার কাছে। চুকুং বলে, হ্যাঁ, অবশ্যই আমি ফিরে আসব। আসলে কি চুকুং ফিরতে পারবে? তাদের দুজনের খুব বেশি মন খারাপ ছিল। চুকুং চলে যায়, যেতে যেতে আর একবার পিছনে ফিরে তাকায়, আরও একবার জিএনজিকে দেখে নেয়। জিএনজিও তার দিকেই তাকিয়ে থাকে। জিএনজি ভাবতে থাকে, এটা তো ট্রাভিশন, সে যুদ্ধে যাচ্ছে, তাতেও কেন আমার এত খারাপ লাগতেছে, কেন তাকে বিদায় দিতে ইচ্ছে করতেছে না। এরপর খবর আসে যে প্রথম ব্যাটেলে চুকুন জয়ী হয় এবং দ্বিতীয় ব্যাটেল আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে। জিএনজি তার মায়ের সাথে খাবার টেবিলে বসেছিল, কিন্তু জিএনজি খাচ্ছিল না, আনমনে কিছু ভাবতেছিল। তার মা তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? সে বলল, তেমন কিছুই হয়নি। জিএনজি তার মায়ের সাথে কথা বলতেছিল, তারা বলতেছিল যে এদিকে একটা মন্দির আছে, সেখানে তারা যাবে প্রার্থনা করার জন্য।
তারা সেখানে গিয়ে টেম্পলের সামনে বসে পড়ে। তখনই শিয়ানরুন সেখানে চলে আসে আর জিএনজির পাশেই প্রার্থনার ভান করে বসে পড়ে। আসলে শিয়ানরুন জিএনজিকে রানীমা মনে করে, তাই তাকে মেরে ফেলতে চায়। যখনই সে অ্যাটাক করে তখন সে বুঝতে পারে যে এটা রানীমা নয়, রানীমার পোশাকে জিএনজি। তারপর জিএনজি বলে, তাহলে তুমি এখানে এসে পড়েছো, কিন্তু এখন আমার হাত থেকে কে বাঁচাবে তোমাকে বলো? আসলে সে ছিল পাশের রাজ্যের একজন গুপ্তচর। জিনজি এটা আগে থেকেই সন্দেহ করেছিল, তাই সে তার মায়ের কাপড় পরে তার মায়ের জায়গায় বসেছিল। আসলে সে তার মায়ের সাথে প্ল্যান করেই এখানে এসেছে। শিয়ানডুন বলতে থাকে, আমাকে তো ধরে ফেলেছো, তাতে কি আসে যায়? তুমি কি নিজের কথা ভেবেছো? কে তোমাকে বাঁচাবে আমার হাত থেকে? এরই মধ্যে সেখানে জিএনজির মা চলে আসে তাদের সৈন্যদল নিয়ে। তখন শিয়ানডন বলতে থাকে, ও আচ্ছা, তাহলে এটা তোমাদের চালাকি ছিল। বলো তো, তোমরা এখানে আমার মৃত্যু চাও নাকি যুদ্ধে থাকা চুকুংয়ের জীবন? পছন্দ তোমাদের। তোমরা যদি আমাকে ভালোভাবে যেতে দাও তাহলে চুকুং বেঁচে যাবে, আর যদি আমার কোনো ক্ষতি করো তাহলে চুকুংয়ের মৃত্যুর খবর পাবে। জিএনজি ভাবে, চুকুং তো খুব ভালো একজন যোদ্ধা, যদি সে যুদ্ধে মারাও যায় তবুও আমি গর্ববোধ করব। কিন্তু সেজন্য তোমার মতো প্রতারককে ছেড়ে দিব না। তখনই সেখানে তাদের রাজ্যের রাজা চলে আসে, এসে শিয়ানডুনকে মেরে দেয়, যেখানে তার বোন জিএনজিকে মারতে চেয়েছিল। সেখানে সবাই অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে থাকে। রাজা এসে তার মাকে কুনিশ করে। রানীমা জিএনজিকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। মহিলা তীরবিদ্ধ অবস্থায় নিচে পড়ে যায়। জিএনজির সামনেই শিয়ানডন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। মৃত্যুর আগে শিয়ানডন জিএনজিকে বলে, তুমি কি জানো চুকুং কখনোই ফিরে আসবে না, সে বেটারফিল্ডেই মারা যাবে। তারপরে দেখানো হয় বেটারফিল্ডে দ্বিতীয় রাউন্ডে যুদ্ধ চলতেছিল। সেখানে অনেক সৈন্য মরে পড়ে আছে, যেখানে চুকুং বীরত্বের সাথে লড়াই করতেছে। কিন্তু চুকুং খুব আহত হয়, সে রক্তাক্ত অবস্থায় ফিল্ডে বসে আছে, কিন্তু তার চোখে মুখে ছিল বিজয়ের হাসি। নেক্সট সিনে দেখানো হয় জিএনজি রুমে বসেছিল, সেখানে তার মাও চলে আসে আর তার ভাইকে ডেকে নিয়ে আসে। তার মা তার ভাইকে পুরো রাজ্যের দায়িত্ব দিয়ে দেয়, এমনকি সেই জেটের বাকি অংশটাও তার ভাইকে দিয়ে দেয়। জিএনজি তো এই জেটটা দেখে অবাক হয়ে যায়, কারণ এটা তার কাছে খুব পরিচিত মনে হয়। রানীমা বলল, এই জেটটা আমাদের কাছে খুব দামি, এটা আমাদের বংশের খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে। এতদিন এটা আমার কাছে যত্নে সামলে রেখেছি, এখন এটার উত্তরাধিকারী তুমি। তারপর সেটা তার ছেলের হাতে তুলে দেয়। জিনজি ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া এটা কি আমি দেখতে পারি? তার ভাই বলল, হ্যাঁ অবশ্যই দেখতে পারো, কেন নয়, যেহেতু তুমি দেখতে চাচ্ছ তাহলে নাও। তারপর জিনজি যেটা হাতে নিয়ে দেখে এবং সেখানে তার পরিচিত কিছু লেখা দেখতে পায়। সে মনে মনে বলে, এটা তো আমার খুব পরিচিত লাগছে, আমি অনেক আগে ওই লেখাগুলো দেখছি। সে এটা হাতে নিয়ে কিছু ভাবতে থাকে, কিছু মনে করার চেষ্টা করে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। নেক্সট সিনে দেখানো হয় জিএনজি বারান্দায় দাঁড়িয়ে চুকুংয়ের কথাই ভাবছিল। তার চোখে ভেসে ওঠে চুকংয়ের রক্তাক্ত মুখ। সেখানে রানীমা চলে আসে। রানীমা তাকে বলে, আমি জানি তুমি চুকুংকে অনেক ভালোবাসো, কিন্তু সে তো যুদ্ধের ময়দানে, এখন তাকে তার জীবন আর রাজ্যের বিজয় নিয়ে ভাবতে হবে। জিএনজি ভাবছিল, সত্যিই তো, সে যুদ্ধের দেবতা, তার পক্ষে অন্য কিছু এখন ভাবার সুযোগ কোথায়? এর মধ্যে অনেক দিন চলে যায়, যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু চুকুং ফিরে আসে না। তাই জিএনজি ভেঙে পড়ে। সে এই একাকিত্ব মেনে নিতে পারছিল না। তার মন বলে চুকুং এই দুনিয়াতে আর বেঁচে নেই। তাই সে কঠিন সিদ্ধান্ত নেয়। সে রানীমাকে একটা চিঠি লেখে। চিঠিতে লিখে, মা, আমার এখানে সব কাজ শেষ, এখন আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে আর এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। চুকুংকে ছাড়া এখানে এই পৃথিবীতে আমি কিছুতেই থাকতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, আপনারা ভালো থাকবেন। রানীমাকে চিঠিটা পাঠিয়ে দিয়ে সে বিষ মেশানো ড্রিঙ্ক পান করে। খুব শান্তভাবে সে শুয়ে পড়ে। এভাবেই জিএনজি সেখানে মারা যায়। এদিকে চুকুংও মারা যায়। সো তাদের দুনিয়ার জীবন এবারের মতো এখানে শেষ। তাদের থার্ড ট্রাভেশনও শেষ। তারপরে তারা চলে যায় হ্যাভেনে। এরপরে তাদের দুজনের দেখা হয় হ্যাভেনে। তারা অনেক খুশি হয়ে যায় এবং দৌড়ে এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এই প্রথমেই তাদেরকে এত আনন্দিত হতে দেখা যায়। চুকুং জিএনজিকে বলল, তোমাকে না বলছিলাম এবার কোনো পাগলামি করবে না, তুমি বেঁচে থাকবে, কিন্তু তবু সেই পাগলামই করলে। জিএনজি বলল, আমি কি করব? আমি কি করে তোমাকে ছাড়া বেঁচে থাকবো বলো? তুমি তো যুদ্ধ থেকে আর ফেরোনি, তোমাকে ছাড়া একা কি করে থাকতাম? এই কথা শুনে চুকুং তাকে একটা কিস করে। তারপরে জিএনজি উঠে দাঁড়িয়ে যায় আর বলে, এসব কি করছো? চুকুংও দাঁড়িয়ে যায় এবং বলে, আচ্ছা বলো তো, ইমোর্টাল লি এসব কি স্টোরি লিখে গেল? ওকে যদি হাতের কাছে পেতাম তাহলে আচ্ছা করে পিটাতাম। জেনজি বলল, আচ্ছা লি কোথায় এখন? এতদিন হয়ে গেল এখনো কেন লিকে খুঁজে পেলাম না? সেও কেন নিজে থেকে ফিরছে না? ওর জন্য খুব খারাপ লাগে। এরপর জেনজি সেই জেটের কথা চুকংকে বলে বলে ওখানে নার্সারি অ্যালাম নামে একটা লেখা ছিল। আসলে এর মানে কি তুমি জানো? এই কথাটা আমি সেদিন বাচ্চাদের মুখে শুনেছিলাম, যেদিন আমরা বাইরে গিয়েছিলাম বাচ্চাদের বল খেলা দেখছিলাম। চুকুং বলতেছিল, আসলে আমিও এটার মানে বুঝতে পারতেছি না। অবশ্যই এখানে কোনো রহস্য আছে, আমাদের অবশ্যই এই রহস্য খুঁজে বের করতে হবে।
তবে তার আগে আমাদের উচিত লিকে খুঁজে বের করা। জেনজি আবার মন খারাপ হয়ে গেল লির কথা ভেবে। চুকুং বলল, তুমি একদম ভেবো না, আমরা অবশ্যই লিকে খুঁজে বের করব। তখন জেএনজি হ্যাপি হয়ে যায়। তারপর জেএনজির মেডিচলের সামনে আসে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। সে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। নেক্সট সিনে দেখানো হয় নুহাস্টন মরুপ্লানে চলে এসেছে। নুহাস্টনকে দেখে ডিমনরা অ্যাটাক করতে যাচ্ছিল। তখন ডেমন কিং বাধা দেয়। লি জানায় সে ডিমন কিং এর সাথে কথা বলতে চায়। তারপর সে ডিমন কিং এর আরো কাছে চলে আসে এবং তাকে বলে, ফিজিশিয়ান লো, তুমি আমার সাথে কি করছো তা আমি জানি। তখন ডেমন কিং বলে, ওটা আমার একটা পার্ট ছিল, আমি ফিজিশিয়ান লু নই, আসলে আমি ডিমন কিং। নূর হোসেন তখন আরো রেগে যায় আর বলে, তুমি আর তোমার বোন মিলে এটা কি শুরু করেছো বলবে আমাকে? আসলে তোমরা আমার কাছে কি চাও বলো তো? তখন ডিমন কিং সত্যিটা বলে দেয়। বলে, আমি আসলে তোমার টোন চাই, তোমার হৃদয়টা আমার খুব প্রয়োজন। চাংহাইকে বাঁচানোর জন্য এটা আমার একমাত্র পথ। নূর হোসেন এবার জোরে জোরে হাসতে থাকে। বলে, ও তাহলে এই ব্যাপার, তোমরা ভাই বোন মিলে আমাকে ব্যবহার করছো তাই না? কেন এটা করলে? আমার জীবন তোমার কাছে এত তুচ্ছ, যেভাবে ইচ্ছে ব্যবহার করতেছো? তখন ডিমন কিং বলে, আমাদের দেবতা চাংহাইকে বাঁচানোর জন্য আমার কাছে এছাড়া কোনো উপায় নেই। নেক্সট সিনে দেখানো হয় চুকুং জানতে পারে যে লি আর বেঁচে নেই। সে দুনিয়া থেকে ডিমনদের হাতে মারা যায়। এই খবর শুনে জেনজি খুব কষ্ট পায়, অনেক কান্না করে। এটা ভেবে চুকুং জেনজির কাছে চলে যায়। লাল সুতার মাস্টারের সাথে তার কথা হয়। লাল সুতার মাস্টার বলে, তুমি একদম ঠিক সময়ে চলে এসেছো। দেখো জেনজি কত কান্নাকাটি করতেছে। সে দ্রুত জেনজির কাছে চলে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। লি মারা গেছে কথা শুনে জেনজি খুব কান্না করতেছে। চুকুং তাকে সান্ত্বনা দিচ্ছে, বলতেছে এটা তার ভাগ্যের ব্যাপার, এখানে আমাদের কারো হাত নেই। কিন্তু জিএনজি কিছুতেই বুঝতেছে না, কারণ সে লিকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো। সে 3000 বছর তার সাথে থেকেছে। লি তাকে নিজের বোনের মতো করে খেয়াল করেছে। জিএনজি কিছুতেই বিশ্বাস করতে চায় না যে লি মারা গেছে। সে চুকুংকে বলে, লি মারা যায়নি, ও হয়তো আমার সাথে দুষ্টুমি করতেছে, ও কোথাও লুকিয়ে আছে, প্লিজ তুমি ওকে খুঁজে বের করো। প্লিজ চুকুং, তুমি যেভাবেই হোক লিকে খুঁজে বের করো। চুকুং তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ঠিক আছে, আমি অবশ্যই লিকে খুঁজে বের করব, তুমি একদম চিন্তা করো না। লাল সুতোর মাস্টার সব দাঁড়িয়ে দেখতেছিল আর বলতেছিল, এই মুহূর্তে জিএনজির পাশে চুকুং আছে, এটা খুব ভালো হয়েছে। চুকুং তাকে সামলাতে পারবে। এরপর জিএনজি তাকে একটা চিরকুট দেখায় আর বলে, তুমি জানো লি বাজু ছলবে এক্সপার্ট ছিল। তখন চুকুং বলে, তুমি কি ঠিক বলছো, সে বাজু ছলবে এক্সপার্ট ছিল? জিএনজি বলে, অবশ্যই ঠিক বলেছি। সে চিরকুটটি চুকুংকে দেখায়। সেখানে লি আর চাংহাইয়ের ব্যাপারে লেখা ছিল। চুকুং বলে, এর সাথে চাংহাইয়ের কি সম্পর্ক? চুকুংয়ের সন্দেহ আরও বেড়ে যায়। লি মারা যেতে পারে না, এ ব্যাপারে এখন চুকুংয়েরও বিশ্বাস হতে শুরু করে। আর তখনই সেখানে একজন মহিলা চলে আসে আর সে চুকুংকে বলে, হ্যাভেনের রাজা তাকে ডাকছে। তখন জিএনজি চিরকুটটি অদৃশ্য করে দেয়। চুকুং জিএনজিকে বলে, আমি তাহলে যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না, কোনো রকম কান্নাকাটি করবে না, আমি লেকে খুঁজে বের করব। আমি লোক লাগিয়ে দিচ্ছি লিয়ের ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য। এই বলে সে চলে যায় রাজার কাছে। হ্যাভেনের রাজা তাকে জিজ্ঞেস করে, টেলিভিশনের ব্যাপারে কি ভাবছো? তখন চুকং বলে যে লি তো মারা গেছে, তাহলে আমাদের নেক্সট টেলিভিশনের ফিডবুক কে লিখবে? তখন রাজা বলল, লি যেহেতু নেই, তাহলে তো অবশ্যই অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব কাকে দিব সে নিয়ে আমি ভেবে রেখেছি। চুকং বলে, তার আগে আমি লির ব্যাপারে জানতে চাই, লি কিভাবে মারা গেল, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তখন রাজা বলল, ওকে ডিমনরা মেরেছে। চুকং জিজ্ঞেস করলো, কি করে তা সম্ভব? লি তো বাজু ছল্পে এক্সপার্ট ছিল, ডিমনরা তাকে কি করে মারতে পারে? আসলে কি ডিমনরা তাকে মেরেছে? রাজা তার সার্ভেন্টকে আগে থেকেই বলে রেখেছিল যে তুমি চুকংকে বলবে লিকে ডিমনরা মেরে ফেলেছে, এটা তুমি নিজের চোখে দেখেছো। অনিচ্ছাকৃতভাবে হলেও সার্ভেন্টকে রাজার কথা মানতেই হবে। সার্ভেন্ট মন থেকে চায়নি লিয়ের ব্যাপারে মিথ্যা বলতে, তবুও বাধ্য হয় সে চুকংকে সেটাই বলল যা রাজা তাকে বলতে বলেছে। সার্ভেন্ট বলল, আমি নিজে দেখেছি ডিমনরা তাকে টুকরো টুকরো করে ফেলেছে। তখন চুকুং আবারও বলল, এটা কি করে সম্ভব? তার কাছে তো পিকজেল পাওয়ার ছিল, এটা যার কাছে থাকে তাকে মারা এত সহজ নয়। এদিকে দেখানো হয় মিন বসে আছে, তলোয়ারটা বানাচ্ছিল। তখন সেখানে চলে আসে চুকুং। চুকুং এসে বলে যে আমি চাংহাইয়ের ব্যাপারে জানতে চাই। তখন সে বলে, তুমি চাংহাইয়ের ব্যাপারে কি জানতে চাও? চুকুং বলে, চাংহাইয়ের ব্যাপারে ডিটেলস জানতে চাই, 30 বছর আগে কি হয়েছিল। তখন সে বলে, যে মানুষটা মারা গেছে তার ব্যাপারে জেনে আর কি করবে, তাকে তো আর ফিরিয়ে আনতে পারবে না। তখন চুকুং বলে, সত্যিটা জানা অনেক বেশি জরুরি, আর যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে আনবো। কিন্তু তাকে এ ব্যাপারে তেমন কিছুই বললো না। সে হয়তো চানহাকে ভুলে যেতে চায়। তাছাড়াও মিং চুকুংকে তার প্রতিদ্বন্দ্বী ভাবে, তাকে সে পছন্দ করে না, কারণ সেও চুকুংয়ের মতো করে জিএনজিকে চায়। চুকুং যা জানার জন্য এসেছে তা জানতে পারেনি। চুকুং চোখ বন্ধ করে সবকিছু ভাবতেছিল, সেই চিঠির লেখা এবং সেই জেটির লেখা
সবকিছু তার মনে পড়তেছিল। মিনের কাছে আসাটা বৃথা ছিল, কারণ মিন তাকে হেল্প করেনি। তাই সে মনে মনে ভাবছে আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। তারপর চুকুং চলে যায় জিএনজির কাছে। জিএনজি এখনো মন খারাপ করে আছে। চুকুং জিএনজিকে বলল, লিয়ের কথা ভেবে আর মন খারাপ করো না। আমি লিয়ের ব্যাপারে খোঁজ নিচ্ছি। সে হয়তো কোথাও লুকিয়ে আছে। যদি বেঁচে থাকে আমি অবশ্যই তাকে খুঁজে বের করব। আর যদি মরেও যায় তাহলে কিভাবে মারা গেছে তাও জানার চেষ্টা করব। তখন জিএনজি বলল, আচ্ছা লিয়ের সাথে চাংহাই আর ম্যাজিস্ট্রেট কি সম্পর্ক বলতে পারো? চাংহাই কি ডিমন ছিল? তার ব্যাপারে আমরা কি করে জানতে পারবো? একত্রে অনেক প্রশ্ন করে জিএনজি। চুকুং বলে, হ্যাঁ, এটা তো 30,000 বছর আগের কাহিনী। তবে হ্যাঁ, 30,000 বছর আগের রেকর্ডগুলো চেক করলে আমরা জানতে পারবো। জিএনজি জিজ্ঞেস করলো, আচ্ছা সেটা বুঝলাম, তবে 30,000 বছর আগের রেকর্ড আমরা কোথায় পাবো? চুকুং বলে, লাইব্রেরিতে। তখন তারা লাইব্রেরিতে চলে যায় আর 30,000 বছরের পুরনো রেকর্ড খুঁজতে থাকে। অবশেষে তারা একটা বই খুঁজে পায়, যার ভিতরে 30,000 বছরের পুরনো রেকর্ড ছিল। তখন তারা সেই বইটি পড়তে শুরু করে। এদিকে দেখানো হয় হ্যাভেনের রাজাকে। সে তার সার্ভেন্টের কাছ থেকে সব ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল। জিজ্ঞেস করতেছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সার্ভেন্ট বলল, হ্যাঁ, আমার মনে হয় সবকিছু ঠিক আছে। কিন্তু রাজার এমন ভাব দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে সবার কাছ থেকে। নেক্সট সিনে দেখানো হয় চুকুং ও জিএনজিকে। চুকুং বইটি পড়তেছিল আর জিএনজি ঘুমিয়ে যাচ্ছিল। তাই চুকুং তাকে এক হাত দিয়ে চাপড় দিচ্ছিল যাতে সে পড়ে না যায়। তারপর সে এক হাত দিয়ে পুরো বইটি পড়ার চেষ্টা করে। বইটিতে একটি ম্যাজিক্যাল আয়নার কথা লেখা ছিল। এই আয়না খুঁজে পেলে জানা যাবে 30,000 বছর আগে ঠিক কী হয়েছিল। চলো আমরা এই আয়নাটি খুঁজে বের করি। জিএনজি বলল, এটার মাধ্যমে আমরা জানতে পারবো ইমর্টাল লিয়ের সাথে প্রকৃতপক্ষে কী হয়েছিল। তারপরে তারা সেই মিররের কাছে যায় এবং তারা অনেক খুঁজে মিররটা পেয়েও যায়। তারপর তারা মিররটা হাতে নিয়ে দেখে কেউ আগে থেকেই মিররটি ভেঙে রেখেছে। তারা বলল এটা কেউ ইচ্ছা করেই ভেঙে রেখেছে। সে যেই হোক, সে হয়তো চায় না যে আমরা এই সম্পর্কে জানতে পারি। আবারও তারা নিরাশ হয়ে যায়। এবারও তারা সাকসেস হতে পারল না। তারপর তারা আবারও হ্যাভেনে চলে আসে আর চিন্তা করতে থাকে কি করে তারা সেই 30,000 বছর পূর্বে আবার ফিরে যাবে, কি করে সত্যটা জানতে পারবে। তারপর জিএনজি বলে, আচ্ছা আর কি কোনো উপায় নেই যাতে করে আমরা 30,000 বছর আগের ঘটনা জানতে পারি? তখন চুকুং বলে, আর একটা উপায় আছে। ডিমন ডেমিলে একটা ক্যাম্পাস রয়েছে, যে ক্যাম্পাসের মাধ্যমে 30,000 বছর পূর্বে যাওয়া সম্ভব। কিন্তু আমরা এই অনুমতি কি করে পাবো? ডিমন রাজা কি আমাদের সেই অনুমতি দিবে? চুকুং বলে, তবুও আমরা চেষ্টা করতে পারি। যদি সেই ক্যাম্পাস পেয়ে যাই তাহলে আমরা সেটা ব্যবহার করার অনুমতি চাইব। যদি আমরা সেই ক্যাম্পাসের মাধ্যমে অতীতে যেতে পারি তাহলে আমরা সত্যিটা জানতে পারবো। তখনই সেখানে মেরি চলে আসে। চুকুং তাকে ডেকেছে ডিমন ডেমিলে যাওয়ার জন্য। জিএনজি বলল, তুমি ওখানে গিয়ে খুব সাবধানে থেকো। আবার এমন যেন না হয় যে আমরা 30,000 বছর পূর্বে রহস্য খুঁজতে গিয়ে নিজেদের কোনো বিপদ না হয়ে যায়। চুকুং বলল, না, এমনটা হবে না। আমি সাবধানে থাকবো, তবে তোমার জন্য চিন্তা হবে। চুকুং বলল, নিজের খেয়াল রেখো তুমি। চিন্তা করো না, আমি দ্রুতই ফিরে আসবো। নেক্সট সিনে দেখানো হয় চুকুং চলে আসে মুরু প্ল্যানে। ডিমন রাজা চুকুংকে বলল, তুমি কি ভেবেছো তোমাকে মুরু প্ল্যানে স্বাগত জানানো হবে? কখনোই না। তখন চুকুং বলে, আমি তা নিয়ে ভাবছি না। আমি আসলে চাংহাইয়ের ব্যাপারে জানতে চাই। চাংহাই কে ছিল, আর সে সঠিক ছিল নাকি ভুল? আমি তার ব্যাপারে সঠিক তথ্য পেলে তার নাম ক্লিয়ার করতে পারবো। চুকুং বলে, আমি তোমাকে হেল্প করতে চাই। কিন্তু ডিমন কিং তার কথায় বিশ্বাস করে না। সে তাকে অ্যাটাক করে। তখনই চুকুংও তাকে অ্যাটাক করে। দুজনের মধ্যে ফাইটিং হয়। চুকুং তো ফাইটিংয়ে সবসময় এগিয়ে থাকে আর এখনও চুকুং জিতে যায়। তারপর ডিমন কিং বলে, আচ্ছা আমি যদি তোমাকে ক্যানভাস দিই তাহলে কি তুমি তোমার কথা রাখবে? সত্যি কি তুমি চানহাইয়ের ব্যাপারে আমাকে হেল্প করবে? চুকুং বলে, হ্যাঁ, অবশ্যই করব। আমার কথা রাখবো। ডিমন কিং বলে, আর যদি না রাখো? তখন চুকুং বলল, তাহলে তুমি চাইলে আমাকে মেরে ফেলবে। আর তাছাড়াও মর্টাল ওয়ার্ল্ডে তুমি আমার সাথে আমার ফিজিশিয়ান হয়ে কাজ করেছো। তুমি আমাকে অনেক হেল্প করেছো বলে চুকুং চলে যায় ক্যানভাস নিয়ে। আর ডিমন কিংবা মর্টাল ওয়ার্ল্ডের কথা ভাবতে থাকে। মর্টাল ওয়ার্ল্ডের দিনগুলো সে মিস করে। সে মানুষের দুনিয়াতে গিয়ে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন সে সব কিছু ভুলে যেতে চায়। এদিকে চুকুং চলে আসে জিএনজির কাছে। চুকুং এসে বলে, আমি ক্যানভাস পেয়ে গেছি। এখন আমরা 30,000 বছর পূর্বে যেতে পারবো। চুকুং বলল, কিন্তু তোমার যাওয়া উচিত হবে না। সেখানে গেলে তোমার বিপদ হতে পারে। তুমি পাশে থাকলে আমি বিপদকে ভয় করি না। তাছাড়া এটা অনেক লম্বা সময়ের ব্যাপার। এতদিন তোমাকে ছেড়ে থাকা অসম্ভব। আমি একা কি করে থাকবো? আমি অবশ্যই যাব। তাছাড়াও আমার তো তোমার সাথেই থাকতে হবে, কারণ আমাদের দুজনের শুধু একসাথে বাঁধা। তখন চুকুং বলে, আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে মিলে একসাথে যাব। জিএনজি অনেক খুশি হয়ে যায়।
এদিকে হ্যাভেনের রাজা জানতে পারে যে তারা দুজনে একত্রে মোটর ওয়ার্ল্ডে যেতে যাচ্ছে। লাল সুতার মাস্টার তাদের মোটর ওয়ার্ল্ডে যাওয়ার কথা শুনে ফেলে, আর সে বলে এই মুহূর্তে তোমাদের মোটর ওয়ার্ল্ডে যাওয়া উচিত হবে না, এখন তোমাদের হ্যাভেনেই থাকা উচিত। তাদের যাওয়ার কথা শুনে হ্যাভেনের রাজা খুব রেগে যায়। তার সার্ভেন্টকে বলে তুমি তাদের দিকে নজর রাখো তারা কি করে। এদিকে চুকুমো জিনজি যখন পানীয়টা পান করতে যাচ্ছিল তখনই তার সেখানে সার্ভেন্ট চলে আসে, আর তারা পানীয়র সাথে স্মৃতি ধরে রাখার মেডিসিনটা পানির সাথে মিশাতে পারে না, আর পানিটা পান করার সাথে সাথে তারা চলে যায়। জিএনজি বলে আমরা তো স্মৃতি ধরে রাখার মেডিসিনটা খেতে পারিনি, আমরা তো তাহলে সবকিছু ভুলে যাব। চুকুম বলে কোনো সমস্যা নেই, আমরা দুনিয়াতে গিয়ে সব ভুলে গেলেও আবার এখানে আসলে সবকিছু মনে পড়ে যাবে, চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি আবার হ্যাভেনে চলে আসব। তারা চলে যায় মানুষের দুনিয়াতে। এদিকে হ্যাভেনের রাজা তার সার্ভেন্টের উপর খুব ক্ষেপে যায়, বলে তুমি জানো না তারা কোথায় গেছে, এরা এত বড় দায়িত্বের গাফিলতি আমি বরদাস্ত করব না। তারপর জিজ্ঞেস করলো ফিডবুকে কি লিখেছো। সার্ভেন্ট বলে তারার গন্ডগোলের কারণে আমি কিছু লিখতে পারিনি। তারপর সার্ভেন্ট তাকে বলে আপনি চাইলে তাদেরকে আবার ফিরিয়ে আনতে পারেন। তারপরে দেখানো হয় মিনকে। মিন তলোয়ারটা নিয়ে কিছু একটা করতেছে আর বলতেছে তোমরা তাহলে সত্যটা জানার জন্য অতীতে চলে গেছো, যাও তাহলে, অবশ্য তোমাদের সত্যিটা জানা খুবই জরুরি যেটা তোমরা জানো না। তারপর দেখানো হয় ডেমন কিং বলতেছিল আমার মেয়ের উপর বড় কোনো বিপদ আসতে চলেছে, তুমি পাশে থাকলে আমি বিপদকেও ভয় করি না, তাছাড়া এটা অনেক লম্বা সময়ের ব্যাপার, এতদিন তোমাকে ছাড়ে থাকা অসম্ভব, আমি একা কি করে থাকবো, প্লিজ চুকং না করো না, প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলো প্লিজ। নেক্সট সিনে দেখানো হয় ডিমন কিংকে। ডিমন কিং বলতেছিল যে আমার মেয়ের উপরে বড় কোনো বিপদ আসতে চলেছে, তবে কি সেই বিপদ তা সে জানে না। তখন ডিমন রাজ্যের রাজকুমারী জিএনজিকে দেখানো হয়, আসলে জিএনজি সেই রাজকুমারী চাংহাই। এরপর জিংনিয়ান আসে সেখানে, এসে বলে আপনার 3000 বছর পূর্ণ হয়েছে, আপনি এখন অ্যাডাল্ট হয়েছেন, এখন আপনার বিয়ে করা প্রয়োজন। তখন চাংহাই বলে কি বলতেছো এসব। তখন জিংনিয়ান বলে হ্যাঁ এটাই নিয়ম। সে মিনের কথা জিজ্ঞেস করে মিনকে আপনার কেমন লাগে, যে অনেক বছর ধরে আমাদের এখানে হোস্টেজ হয়ে আছে, সে তো আপনার জন্য একদম পারফেক্ট পাত্র হতে পারে। তখন চাংহাই বলে যে মিন তো আমার খুব ভালো বন্ধু, আমি তাকে নিয়ে এসব কখনোই ভাবিনি, আর এটা ভাবা সম্ভবও না, আমি তাকে বিয়ে করতে পারবো না। তখন জিংনিয়ান বলে তাহলে আমাকে বলুন আপনার কীরকম পাত্র পছন্দ, আমি তেমন পাত্রই রেডি করব আপনার জন্য। তখন চাংহাই বলে এসব বাদ দাও এখন, আগে বলো আমাদের ডিমন ওয়ার্ল্ডে সবাই টুইন হয়ে জন্ম নেয়, তাহলে আমি কেন একা, আর তুমি কোনো টেম্পলের ব্যাপারে জানো। তখন জিগনিয়া বলে আপনি টেম্পল দিয়ে কি করবেন, আপনার বিয়ে তো হবে গায়নসভাবে, কারণ আপনি একজন রাজকন্যা। তখন চাংহাই বলে তোমাকে দিয়ে কিছুই হবে না, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। সে চলে আসে মানুষের দুনিয়াতে, এসে দেখে সেখানে টেম্পল রয়েছে, ওখানে একজন লোক সুতা বিক্রি করতেছে আর বলতেছে এগুলো প্রেমের সুতা, দুজন দুজনের হাতে বেঁধে দিলে নাকি ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। চাংহাই বলে ও তাই, তাহলে তো এটা আমার জন্যই, অবশ্যই আমাকে এটা নিতে হবে। এটা বলে সে একটা সুতো নেয়। এদিকে ডেমন ওয়ার্ল্ডে সবাই জেনে গেছে যে রাজকন্যা মিসিং, সে প্রাসাদে নেই। তখন জিংনিয়ান সবাইকে বলে দেয় যে যেভাবেই হোক রাজকন্যাকে খুঁজে বের করতে হবে, সবাই বেরিয়ে পড়ো আর তাকে খুঁজে নিয়ে আসো। এদিকে চাংহাই দেখতেছে যে এক মহিলা প্রার্থনা করতেছিল, তাকে জিজ্ঞেস করলো তুমি এটা কেন করতেছো। তখন মহিলা বলল আমার ভালোবাসার মানুষের জন্য দীর্ঘায়ু কামনার জন্য প্রার্থনা করতেছি। এরপর মহিলা তাকে বলল দেখো এই বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে। এই বলে বইটি চাংহাইয়ের হাতে তুলে দেয়। চাংহাই পড়তে শুরু করে, সেখানে লেখা ছিল যদি তুমি বিপদে পড়ো আর যদি কেউ তোমাকে বাঁচায় তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে। ঠিক তখনই আমরা চুকংকে দেখতে পাই, সে একটা ছেলেকে তাড়া করতেছিল। চাংহাইয়ের চোখ পড়ল চুকংয়ের উপরে, প্রথম দেখাতেই চুকংকে তার ভীষণ ভালো লেগে যায়। সে লাল সুতার দিকে দেখছে আর নোবেলের লেখাগুলোর কথা ভাবছে, আর ভাবছে আমি যদি বিপদে পড়ি তাহলে সে কি আমাকে বাঁচাবে। তখন সে চলে যায় তার রাজ্যের এক ডেমনের কাছে, তাকে গিয়ে বলে তুমি আমাকে অ্যাটাক করবে, এই বইয়ে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই করবে। তখন ডেমন বলে আমি আপনাকে অ্যাটাক করব, এটা কি করে সম্ভব প্রিন্সেস, এটা আমি করতে পারবো না, আমাকে মাফ করবেন। কিন্তু চাংহাই তো না শুনতে চাইছে না। চাংহাই বলল নিজেকে বাঁচাতে চাইলে তুমি সেটাই করবে যেটা আমি বলেছি। তখন ডিমন ছেলেটা জিজ্ঞেস করলো কি করতে হবে বলুন। তখন চাংহাই বলে তুমি আমাকে প্রয়োজন দিবে। চুকুংকে দেখানো হয় সে একটা ছেলের পিছু করতেছে, সে যার পিছু করতেছিল সে আসলে একটা ডিমন ছিল। চুকুংয়ের মধ্যে ডিমনদের মারার পাওয়ার ছিল, তাই সে সহজেই ডিমনকে মেরে ফেলতে পারত। আর তখনই চুকুংয়ের কানে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে, বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার করতেছে। যদিও এটা চাংহাইয়ের সাজানো নাটক ছিল, কিন্তু চুকুং তো সত্যি ভেবেই সাথে সাথে চলে আসে তাকে বাঁচাতে। এসে দেখে চাংহাই দৌড়াচ্ছে আর চিৎকার করতেছে, একজন লোক তাকে তাড়া করছে।
চুকুংকে দেখে লোকটা পালিয়ে যায়, কিন্তু জিএনজি তখনও চিৎকার করে যাচ্ছিল। তাই চুকুং তাকে ধরে ফেলে আর বলে, মিস আপনি কি ঠিক আছেন? চাংহাই বলে, ছেড়ে দাও, বাঁচিয়েছো ভালো, তাই বলে এভাবে ধরে রাখার কি আছে? ডেমন তাকে ইশারায় বলতেছে, রাজকুমারী আমাকে বাঁচান, কিন্তু চাংহাই বারবার ইশারা করতেছিল পয়জন দেওয়ার জন্য। চাংহাইকে যেন পয়জন দেওয়া হয়। চাংহাইকে পয়জন দেওয়ার নাটক করতে গিয়ে তার শরীরে কিছুটা পয়জন লেগে যায়। লোকটা তার কাছে সাহায্য চাইলো, কিন্তু সে তাকে বাঁচাতে পারলো না। চুকুং তাকে একটা থলেতে ভরে ফেললো, ভরে তারপরে থলেটার মুখটা বেঁধে রাখলো। তারপর শুরু হলো চাংহাইয়ের বাহানা। সে বলে, আমার গায়ে বিষাক্ত পয়জন লেগেছে, আমি বোধহয় মরে যাব। এটা বলে সে অজ্ঞান হওয়ার নাটক করতেছিল। চুকুং তাকে তুলে একটা বাড়িতে নিয়ে আসে। তারপর চুকুং তাকে বিছানায় শুয়ে দেয়। তখন আমাদের কিউট নায়িকা এক চোখ দিয়ে দেখে চুকুং কি করতেছে। তারপর চুকুং সেখান থেকে চলে যায়। এরপর চাঙাই উঠে দেখে চুকুং চলে গেছে। সে ভাবতে থাকে, আরে এ তো মনে হয় আমাকে ভালোই বাসে না, সে শুধু আমাকে বাঁচিয়েছে, আমাকে রেখে চলে গেল কেন? ভালোবাসলে কেউ কি কাউকে এভাবে রেখে চলে যায়? কি জানি মোটর ওয়ার্ল্ড এগুলোকে কি বলে। চাংহাই যখন রুমের ভিতরে হাঁটাচলা করতেছিল, তখন তার হাত থেকে পড়ে একটা পাত্র ভেঙে যায়। তখন সেখানে চুকুং চলে আসে, আর তখনই চাংহাই পড়ে যায় আর অসুস্থতার ভান করে, বলে, দেখো ওটা আমার কাছ থেকে ভেঙে গেছে। চুকুং বলে, সমস্যা নেই, তুমি বিশ্রাম নাও। চুকুং তাকে জিজ্ঞেস করে, এখন বেটার ফিল করতেছো? জিনজি বলে, ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তখন চুকুং বলে, তুমি চিন্তা করো না, তোমার উপর যেহেতু পয়জন দেওয়া হয়েছে তাই কিছুদিন একটু অসুস্থ বোধ হবে, সমস্যা নেই, পরে ঠিক হয়ে যাবে। এবার চুকুং থলেটা থেকে ডিমনকে বের করে, বলে, আমি তোমাকে না মেরে বাঁচিয়ে রেখেছি শুধু অ্যান্টিডোরের কারণে। আমি জানি তোমার কাছে অ্যান্টিডোর আছে, ওটা জলদি আমাকে দাও। সে বলে, আমার কাছে অ্যান্টিডোর নেই। তাই চুকুং তাকে মারতে চায়। তখন চাংহাই আবার অসুস্থতার ভান করে। চুকুং তার কাছে চলে যায়। এই ফাঁকে ডিমনটা পালিয়ে যায়। চুকুং জিএনজিকে বলে, তুমি এখানে থাকো, আমি তাকে ধরে নিয়ে আসি। বলে ডিমনের পিছু করতে যায়, কিন্তু ততক্ষণে সে পালিয়ে যায়। তাই চুকুং রুমেই বসে পড়ে। তাকে দেখে আবার বাহানা শুরু করে চাংহাই। আবার বলে, ওহ বাবা, আমার কি হয়েছে জানি না, আমি মনে হয় এবার মরেই যাব। তারপর চুকুং তার মাথায় হাত রেখে বলে, ও মা, তোমার তো জ্বর এসেছে। নেক্সট সিনে দেখানো হয় ডিমনদের রাজা, যেখানে জিনি আর মিনের সাথে কথা বলতেছিল। সে বলছে চাংহাই মানুষের দুনিয়াতে চলে গেছে, কিন্তু মিন এখন মানুষের দুনিয়াতে যেতে পারবে না, কারণ মিন এখন খুব অসুস্থ। এখান থেকে এটা স্পষ্ট হয় যে মিনের সাথে ডিমনরা কোনো খারাপ ব্যবহার করেনি, বরং তার সাথে তারা খুব ভালো ব্যবহার করত। এরপরে চুকুং চলে যাওয়ার পরে ডিমন চলে আসে চাংহাইয়ের কাছে, এসে বলে, ওর থলেতে আমার একটা লাভ টোকেন রয়ে গেছে, ওটা আমার লাভার আমাকে গিফট করছিল, ওটা আমাকে এনে দিন প্লিজ রাজকুমারী, ওটা আমাকে এনে দিন প্লিজ। এভাবে সে চাংহাইয়ের কাছে রিকোয়েস্ট করে হাত জোর করতে থাকে। এরই মধ্যে চুকুং রুমে চলে আসে, লোকটা আবার অদৃশ্য হয়ে যায়। চাংহাই পাশের এলাকা থেকে তার জন্য অনেক খাবার নিয়ে আসে। চুকুং এসে দেখে চাংহাই তার জন্য টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। সে চুকুংকে বলে, দেখো আমি তোমার জন্য অনেক খাবার রান্না করছি। কিন্তু রান্না নিয়ে চুকুংয়ের সন্দেহ হয়। তারপর সে খাবারের প্লেটে রেস্টুরেন্টের লোগো দেখে বুঝে ফেলে, এই খাবারের হোটেল তো পাশের এলাকাতেই, ওখান থেকে নিয়ে এসো তাই না? চাংহাই হেসে বলে, হ্যাঁ। তখন চুকুং বলে, মিথ্যা বলছো কেন? চাংহাই বুঝতে পারে যে চুকুংকে বোকা বানানো সম্ভব নয়, তাই সে বলে, আমি আসলে রান্নাবান্না পারি না, কিন্তু তোমাকে খুশি করানোর জন্যই মিথ্যা বলেছি। তারপর চাংহাই তাকে ওয়াইন দিয়ে বলে, দেখো আমি তোমার জন্য অনেক ওয়াইন নিয়ে আসছি। তারপর তারা দুজনেই ওয়াইন খায়, কথায় কথায় তারা অনেক বেশি খেয়ে ফেলে। চুকুং তো একের পর এক খাচ্ছিল, কিন্তু চাংহাই নিজেকে কন্ট্রোল রাখে, কারণ তার কাজ হাসিল করা দরকার। মাতাল হলে তো তার সম্ভব হবে না। এবার চুকুং খেতে খেতে মাতাল হয়ে যায়, খাবারের টেবিলেই শুয়ে পড়ে। চাংহাই ভাবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে তখনই তার কাছ থেকে থলেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু চুকুং তো যাতে মাতাল তালি ঠিক, সে সাথে সাথেই তাকে ধরে ফেলে। চাংহাই আর ব্যাগটা নিতে পারে না। চুকুং মাতলামি করতেছিল ঠিক, কিন্তু ব্যাগটা চাংহাইয়ের নাগালের বাইরেই রাখে সে। ব্যাগটা এক হাতে ধরে হাঁটু উপরে তুলে রাখে। বেচারি চাংহাই তো নিরাশ হয়ে যায় আর ভাবতে থাকে, আমার সব প্ল্যানই ভেস্তে গেল। চাংহাইয়ের বেশ মন খারাপ হয়ে যায়। নেক্সট সিনে দেখানো হয় চুকুং প্র্যাকটিস করতেছিল, সেখানে জিএনজি চলে আসে প্র্যাকটিস দেখতে। তখন চুকুং বলে, তুমি এখানে কি করতেছিলে? তখন জিএনজি বলে, এই তো তোমার প্র্যাকটিস দেখতে এসেছিলাম। জিএনজি বারবার তার ব্যাগটার দিকে দেখতেছিল, আর চিন্তা করতেছিল কি করে ব্যাগটা নেওয়া যায়। তখন চুকুন জিজ্ঞেস করতেছিল, তুমি বারবার এদিকে কি দেখতেছিলে? জিএনজি বলে, কিছু না, আমি তো তোমার কাছ থেকে এসব শিখতে চাই, মানে এসব তলোয়ারবাজি শিখতে চাই। তখন তারা দুজনেই উঠে চলে যাচ্ছিল। তখন সে পড়ে যাওয়ার বাহানা করে বলল, ওহ আমার পায়ে ব্যথা। যখন চুকুং পায়ে চাপ দেয়, তখন সে হাত সরিয়ে দিয়ে বলে, না না, আমার পায়ে ব্যথা নাই, আমি ঠিক হয়ে গেছি। এবার চুকুং তার বাহানা বুঝতে পেরে বলে, আবার মিথ্যে বলছো? সে বলে, সরি, একটু বলেছিলাম। তারপর দেখানো হয় চুকুং গোসল করতে গেছে, আর চাংহাই তার জন্য ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে আস্তে আস্তে চলে যায়। আসলে সে ড্রেস আনার বাহানা করে ব্যাগটা থেকে ল্যাপটপটা নিতে এসেছিল।
তখনই চুকন তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। চুকন বলে, তাহলে এই তোমার আসল রূপ, তুমি এই জন্যই এত নাটক করছিলে। তখন চাংহাই বলে, দেখো আমি তোমাকে ভালোবাসি, আর যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এটা তোমার জন্যই ভালো, তাতে তুমি অনেক লাভবান হবে, কারণ আমি একজন রাজকুমারী। তারপর তাদের মধ্যে ফাইটিং শুরু হয়। এই ফাঁকে ডিমোটা পালিয়ে যায়। তাদের মধ্যকার ফাইটে চুকুং চাংহাইয়ের সাথে হেরে যাচ্ছিল, কারণ রাজকুমারী অনেক শক্তিশালী ছিল। চুকুং হার স্বীকার করে নেয়, আর চাংহাই বলে, আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবেসেছি, সেই প্রথম দেখা থেকেই তোমার প্রেমে পড়েছি, যদি তুমি না চাও তাহলে আমি চলে যাচ্ছি। চুকুং কোনো কথাই বলে না। চাংহাই এই বলে চলে যায়। সে যখন চলে যায় তখনই চুকুংয়ের উপর কিছু লোক অ্যাটাক করে। তারা মাস্ক পরা ছিল, চুকুং তাদেরকে চিনতে পারছিল না। তারা তাকে মেরে ফেলার জন্য তার দিকে হেঁটে আসছিল। তখনই চাংহাই সেখানে চলে আসে আর তাদেরকে ইচ্ছে মতো ধোলাই দেয়। তারপর চাংহাই বলে, কি সমান সমান হলো তো, তুমি আমাকে একবার বাঁচিয়েছিলে, আজ আমি তোমাকে একবার বাঁচালাম। কথা বলতে বলতে চাংহাইয়ের মুখ থেকে রক্ত বের হয়। তার শরীরে দেওয়া পয়জন তাকে সত্যি অসুস্থ করে দেয়। চুকুং সাথে সাথে তাকে ধরে ফেলে। এদিকে মিনকে দেখানো হয় সে জিংনিয়ানের সাথে কথা বলতেছিল। চাংহাই সম্পর্কে খোঁজখবর নিতে আসছে। জিংনিয়ানকে জিজ্ঞেস করে চাংহাই কোথায় আছে, চাংহাইয়ের কোনো খোঁজ পাওয়া গেছে। সে বলে, না, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। সে ভালো আছে নাকি কোনো বিপদে পড়েছে আমরা কিছুই জানি না, এ নিয়ে আমরা খুব টেনশনে আছি। নেক্সট সিনে দেখানো হয় হ্যাভেনের রাজাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে চুকুংকে যে মারতে পাঠিয়েছিল সে ছিল হ্যাভেনের রাজা। দেখানো হয় হ্যাভেনের রাজার কাছে লোকগুলো এসে বলে, আমরা চুকুংকে মারতে পারিনি, আমরা যখন তাকে অ্যাটাক করেছি তখনই একটা মেয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন রাজা বলল, মেয়ে? আবারও মেয়ে? কে এই মেয়ে যার কাছে তোমরা হেরে গেলে? তারা বলল, আমরা জানি না। তার মানে চুকুংয়ের সবচেয়ে বড় শত্রু তার নিজের ভাই। এরপর দেখানো হয় চুকুং চাংহাইয়ের চিকিৎসা করতেছিল। তার মুখে রক্ত মুছে দিচ্ছিল। তখন চাংহাই তার হাতটা ধরে তার দিকে তাকিয়ে থাকে। চুকুংয়ের মনেও হয়তো তার জন্য ভালো লাগা কাজ করতেছিল। তারপর সেখান থেকে চুকুং চলে যায় আর চাংহাই ভাবতে থাকে, ও কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি সে শুধু আমাকে সাহায্য করতেছে। ওহ বিধাতা, তাকে বোঝা খুব কঠিন। মুখে তো কিছু বলেই না, চোখের ইশারাও কিছু বলে না। কি করব এবার আমি? চুকুংয়ের সাথে ঘটে যাওয়ার সব ঘটনা সে এবার মনে করতে থাকে আর ড্রিঙ্ক করতে থাকে। আর সে বলে, আমি তোমাকে আমার করে নেবই, তুমি যত কঠিনই হও, আমার কাছে ঠিক হেরে যাবে তুমি। আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।